আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক এই করোনা মহামারীর সময়ে কেমন আছো তোমরা? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় প্রত্যাশাই করি। তো যাই হোক, তোমাদের প্রথম বর্ষের ব্যবস্থাপনা নীতিমালা কোর্সের অনলাইন ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ এই চ্যাপ্টারটা শেষ করেছি। তো আজকে সেটা হলো সংগঠিতকরণ, অর্গানাইজিং। এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। সংগঠিতকরণ। সংগঠিতকরণ, অর্গানাইজিং। তো এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ব্যবস্থাপনার যতগুলি কাজ আছে তার মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সংগঠিতকরণ। তো যাই হোক, আমরা যাই কাজ করি সেখানে উৎপাদন হলো প্রধান জিনিস। উৎপাদন করি, আমরা কোনো না কিছু উৎপাদন করি। সেই উৎপাদিত পণ্য বা প্রোডাক্ট আজকে এই ব্যবসায়ের যুগে বিভিন্ন মাধ্যমের কাছে পৌঁছে দেওয়া, বাজার সম্প্রসারণ করা, এই নিয়ে হলো ব্যবস্থাপনার মূল কাজ। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট জড়িত সমস্ত কার্যাবলী করা হয়। উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা, তারপরে সংগঠিতকরণ, এরকম। তো উৎপাদন থেকে সমস্ত কিছু শুরু। তাহলে উৎপাদনের মূলত প্রধান চারটা উপাদানের সমন্বয়ে হলো উৎপাদন হয়। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা যে উপাদানকে বলা হয় উৎপাদনের উপকরণ। তাহলে এই চারটি উপাদানের মধ্যে সংগঠিতকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো সংগঠিতকরণ মূলত বলতে যেটা বোঝায় যে আমাদের যে অন্যান্য উপাকরণগুলি আছে, শ্রম আছে, ভূমি আছে, মূলধন আছে, সেগুলি বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকতে পারে। সেগুলির কাম্য ব্যবহার নিশ্চিত করা, সেগুলিকে একত্রে নিয়ে এসে আমাদের উদ্দেশ্য অর্জনের জন্য উপাদানগুলিকে সুচারুরূপে ব্যবহার করা, এর মাধ্যমে কাম্য ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উদ্দেশ্যকে সফল অর্জন করা, এটাই হলো এই কাজগুলিকে বলে সংগঠন। ভূমি, শ্রম, মূলধন যে উপকরণগুলি আছে এগুলিকে একত্রিত করে উদ্দেশ্য অর্জনের জন্য এগুলিকে নিয়োজিত করা। এই নিয়োজিত করার কাজটা হলো সংগঠন, অর্গানাইজিং। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে R.W. গ্রিফিনের মতে। উনি সুন্দর বা অল্প কথায় সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন যে সংগঠিতকরণ কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম ও সম্পদসমূহকে কিভাবে সর্বোত্তম উপায়ে বিভক্তিকরণ করা যায় তার সিদ্ধান্ত গ্রহণ করাকে সংগঠিতকরণ করে। উনি এখানে বিভক্তিকরণ বলেছেন। আসলে বিভক্তিকরণ করে আমরা কি করি? কাজ করি, বিভিন্ন গ্রুপে সাজিয়ে সেগুলিকে প্রপারলি ইউটিলাইজ করি। তো এইটাই মূলত যে জিনিস, সংজ্ঞাটা, যে সাংগঠনিক কার্যক্রম এবং সম্পদসমূহ যত কাজ আছে, সংগঠনের যত সম্পদ আছে, সম্পদের মধ্যে ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে, এই সবগুলিকে এমনভাবে বিভক্তিকরণ, যার সর্বোত্তম উপায়ে বিভক্তিকরণ, যার মাধ্যমে সর্বোত্তম উপায়ে সর্বনিম্ন খরচে উদ্দেশ্য অর্জন করা হয়। সেইগুলির কাজটাই হলো মূলত সংগঠিতকরণের কাজ। তো বইতে আরও অনেক সংজ্ঞা আছে, তো সেগুলি তোমরা মোটামুটি আরও যে সংজ্ঞাগুলি আছে সেগুলি দেখবা। তো মূলত যেটা বোঝার সংগঠিতকরণ বলতে আসলে যেটা বোঝায় যে উৎপাদনের উপকরণগুলিকে একত্রিত করে উদ্দেশ্য প্রতিষ্ঠা করে, সে উদ্দেশ্য অর্জনের জন্য এগুলোকে সর্বোত্তম উপায়ে সংগঠিত করে সর্বোচ্চ উপায়ে ব্যবহারকে নিশ্চিত করা, এটাই হলো আসলে সংগঠন। তো সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে, একটা যে উত্তম সংগঠন। তাহলে আজকে সংগঠনের বৈশিষ্ট্য আমরা মোটামুটি আলোচনা করব। তো সংগঠনের কতগুলো বৈশিষ্ট্য এখানে লেখা হয়েছে, 13টার মতো। প্রথমটা দেখো, শ্রম বিভাজন। আমি আগের বৈশিষ্ট্যগুলি পড়ি। শ্রম বিভাজন, কর্তৃত্ব, দায়িত্ব অর্পণ, লক্ষ্য অর্জন, শ্রম বিশেষীকরণ, সমন্বয় সাধন, নমনীয়তা, কাম্য তত্ত্বাবধান, নির্দেশ ও আদেশের ঐক্য, ভারসাম্য, উদ্দেশ্য নির্ধারণ, স্থায়িত্ব, নেতৃত্ব সৃষ্টি, মিতব্যয়িতা অর্জন। তো মোটামুটি এখানে 13টা আছে, আরও পয়েন্ট আছে, তো যেগুলি তোমরা বই থেকে ঘেটে আরও কিছু পয়েন্ট বাড়াবার। তো এখানে প্রথমটা যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে শ্রম বিভাজন। আমাদের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে কি, সর্বোত্তম উপায়ে বিভক্তিকরণ।
কার্যক্রমকে বিভক্তিকরণ। তো সংগঠনের কাজ কি? শ্রমিকরা যে কাজ দেয় এটা সংগঠনের অন্তর্ভুক্ত। তাহলে এই যে কাজগুলিকে বিভাজন করা, বিভক্তিকরণ করা, তাহলে এখানে বৈশিষ্ট্য প্রথমটাতে বলা হয়েছে যে একটা উত্তম সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে সেটা যে শ্রম বিভাজন নিশ্চিত করে। শ্রম বিভাজন বলতে আমরা ব্যবস্থাপনা নীতিমালার মধ্যেও এটা শ্রম বিভাজন আছে, বিভাগীয়করণ এরকম আছে। তো সেখানে শ্রম বিভাজন বলতে আসলে কি বোঝায় সেটা বোঝা দরকার। শ্রম বিভাজন হলো যে একটা প্রতিষ্ঠানের অনেক ধরনের কাজ হয়, তবে মানে একই ধরনের কাজ যেগুলি আছে, হ্যাঁ, সেই কাজগুলিকে গ্রুপ ওয়াইজ ভাগ করে। হ্যাঁ, মানে কাজের পারফরমেন্স, মানে এক জাতীয় কাজ, সমজাতীয় কাজগুলিকে এক একটা গ্রুপে নিয়ে এসে ভাগ করে, এটাকে বলে শ্রম বিভাজন। হ্যাঁ, সবাই সব কাজ করে না, যেখানে সমস্ত লোক, সমস্ত শ্রমিক সব কাজগুলি পারদর্শী হয় না। হ্যাঁ, তো যে কাজে যে শ্রমিক পারদর্শী তাকে সেই কাজে নিয়োজিত করা, এটাই হলো শ্রম বিভাজনের মূল উদ্দেশ্য, মূল জিনিস। তো শ্রম বিভাজন একটু ক্লাস নিতেছি, তো একটু পরে ফোন দিই, একটু পরে, হ্যাঁ 10-15 মিনিট ক্লাস নিতেছি, ক্লাস একটু পরে, হ্যাঁ। আর আপনি, হ্যাঁ সরি তোমাদের ডিস্টার্ব হলো ক্লাসে। তো যেটা বলতেছিলাম যে শ্রম বিভাজন, তো এই শ্রম বিভাজন হলো যে কাজের গুরুত্বের, মানে একই ধরনের কাজগুলিকে আলাদা আলাদা ভাগে ভাগ করে, এবং যে শ্রমিক, যে মানে কর্মচারী বা কর্মকর্তা যে কাজে পারদর্শী তাকে সেই কাজের সাথে সংশ্লিষ্ট করে, এটাই হলো শ্রম বিভাজনের মূল জিনিস। একজন শ্রমিকের পক্ষে সব ধরনের কাজ করা সম্ভব হয় না। একটা প্রতিষ্ঠানের উৎপাদনের সাথে ডাইরেক্টলি জড়িত যারা আছে, বিভিন্ন মেশিন আছে, এক এক মেশিন এক একজন, কেউ প্যাকেজিংয়ে খুব ভালো দক্ষ, প্যাকেজিং ভালো করতে পারে, আবার কেউ একটা মেশিন যে র ম্যাটেরিয়ালস মানে হ্যান্ডেল করা সেটা ভালো করতে পারে। হ্যাঁ, তো এক এক রকম কাজ। তারপরে সেলসম্যান হিসাবে একজন খুব ভালো করতে পারে, বিভিন্ন রকম পারদর্শিতা থাকতে পারে। তাহলে যে কাজে যে দক্ষ তাকে সেই কাজে লাগানো, অথবা কাজ যদি বিভাগীয় শ্রম যদি বিভাজিত থাকে, তাহলে যে শ্রমটা, একটা শ্রমের মধ্যে একজন শ্রমিককে যদি আমি লাগানো, সে যদি দীর্ঘদিন সেই কাজ করে, তাহলে সেই কাজের উপরে তার পারদর্শিতা আসে, দক্ষতা আসে, এবং সে দ্রুততম সময় অন্যদের তুলনায় এই কাজটা তাড়াতাড়ি করতে পারে। তাহলে এটা একটা লাভ। তাহলে একটা উত্তম শ্রম বিভাজন নিশ্চিত করা একটা উত্তম সংগঠনের বৈশিষ্ট্য। যদি শ্রম বিভাজনগুলি সঠিকভাবে কাম্যভাবে নিশ্চিত ভাগ করা যায়, তাহলে এটা একটা ভালো বৈশিষ্ট্য হবে। তারপরে এটা হলো কর্তৃত্ব দায়িত্ব অর্পণ। একটা উত্তম সংগঠনের মানে বৈশিষ্ট্য হলো যে কর্তৃত্ব শুধু কেন্দ্রীভূত থাকবে উপরের স্থাপক বা মালিক পক্ষে, সেটা না, সেই কর্তৃত্ব এবং দায়িত্ব ক্ষেত্র বিশেষে, বিশেষ প্রয়োজনে, হ্যাঁ, তখন অধিক গুরুত্বপূর্ণ কাজ সেগুলি ব্যবস্থাপনা যাতে আরও বেশি মনোযোগের সাথে করতে পারে, তার জন্য তার কম গুরুত্বপূর্ণ কাজগুলি সেগুলি অধীনস্থদের উপরে বন্টন করা, এটি কর্তৃত্ব দায়িত্ব অর্পণ। এটা নিশ্চিত করা যেতে পারে একটা উত্তম সংগঠনের। এটা একটা বৈশিষ্ট্য যে কর্তৃত্ব দায়িত্ব কেন্দ্রীভূত না করে সেগুলি ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণ করা হয়। তারপরে লক্ষ্য অর্জন। লক্ষ্য অর্জন হলো যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা, মানে সংগঠিতকরণের মূল জিনিস হলো যে উত্তম সংগঠন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সুচারুরূপে কাজ করবে। সংগঠন যদি ভালো মতো কাজ করে, দক্ষ হয়, দক্ষ সংগঠিতকরণ নিশ্চিত করা যায়, তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে। যে লক্ষ্য অর্জনের মাত্রার উপরে ডিপেন্ড করবে সংগঠনের সফলতা অথবা ব্যর্থতা। তারপর হলো শ্রম বিশেষীকরণ, যে একটা শ্রমিক বিশেষীকরণ হলো একটা নির্দিষ্ট কাজকে স্পেশালাইজেশন নিয়ে আসা। আগে অ্যানালগ সিস্টেমে ছিল, সেটাকে ডিজিটালাইজেশন করা। হ্যাঁ, তারপরে এরকম যে একটা কাজকে আধুনিকায়ন, আধুনিকতার সাথে তাল মিলে যেন কাজের ধরন, কাজের যে কর্মকর্তা বা কাজের সাথে নিয়োজিত যে শ্রমিক, সে তারও যেন পরিবর্তন হয়, আপগ্রেড হয়, সেদিকে দেখা। যদি সেটা করা যায় বিশেষিতকরণ, তাহলে এটা একটা উত্তম সংগঠনের রূপ নেবে। তাহলে এটা উত্তম সংগঠনের একটা বৈশিষ্ট্য। তো সমন্বয় সাধন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটা বিভাগ উপবিভাগের সাথে যাতে কোনো বিরোধ সৃষ্টি না হয় সেদিকে যদি সেটা নিশ্চিত করা যায়, মানে সমন্বয় সাধন সম্ভব হয় উত্তমভাবে, তাহলে সেটা হলো একটা উত্তম সংগঠনের জন্য বৈশিষ্ট্য, উত্তম সংগঠনের একটা গুণ। তারপরে হলো নমনীয়তা অর্জন। সংগঠিতকরণের একটি উত্তম সংগঠনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নমনীয়তা অর্জন। যে পরিকল্পনা মাফিক কাজ করতে গেলে
কাজ যখন শুরু হবে তখন বিভিন্ন রকম বাধা বিপত্তি, বিভিন্ন রকম পরিস্থিতি পরিবেশের কারণে কাজের মধ্যে পরিবর্তন, সংযোজন এরকম আসতে পারে। সেই পরিবর্তিত পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায়, সেই জন্য এই সংগঠন যাতে মানে চেঞ্জ বা পরিবর্তন করা যায়, এই গুণটা যদি সংগঠনে থাকে তাহলে সেটা উদ্দেশ্য অর্জনে সহজভাবে কাজ করবে। এই জন্য এটাকে নমনীয়তা গুণ বলে। তাহলে নমনীয়তা গুণ সংগঠনে থাকতে হবে। কাম্য তত্ত্বাবধান, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কাম্য তত্ত্বাবধান বলতে, যে তত্ত্বাবধান হলো যে একজন ব্যবস্থাপক কী সংখ্যক শ্রমিককে নিয়ন্ত্রণ করতে পারে। একটা স্বল্প সময়ে, একটা নির্দিষ্ট সময় একজন ব্যবস্থাপক কর্তৃক যে সংখ্যক শ্রমিক নিয়ন্ত্রিত হইতে পারে সুচারুভাবে, দক্ষভাবে, তত্ত্বাবধান হতে পারে, সেটাকে বলে কাম্য তত্ত্বাবধান। একজন শ্রমিকের অধীনে একজন ব্যবস্থাপকের অধীনে অনেকগুলি শ্রমিক থাকতে পারে, তারপরে অনেক সংখ্যক শ্রমিক থাকতে পারে, কিন্তু সেই শ্রমিক অনেক সংখ্যক থাকলে সেগুলিকে নিয়ন্ত্রণ করাটা মানে সেটা সফলভাবে হলো কিনা সেটা বোঝা, এটা হলো মূল জিনিস। যে অনেক শ্রমিক থাকতে পারে আমার অধীনে, কিন্তু আমি দক্ষতার সাথে কত সংখ্যক শ্রমিককে নিয়ন্ত্রণ করতে পারবো, কত সংখ্যক শ্রমিকের কাজকে আমি ডাইরেক্টলি মনিটরিং করে তার জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। কিন্তু আমার যদি অনেক সংখ্যক শ্রমিক থাকে তাহলে আমি সেটা সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারবো না। তাহলে যে সংখ্যক শ্রমিককে সঠিকভাবে দক্ষতার সাথে তত্ত্বাবধান করা যায়, সেই সংখ্যাটাকে বলে হলো কাম্য বা অপটিমাম স্প্যান অফ সুপারভিশন, কাম্য তত্ত্বাবধান পরিসর। তাহলে একটা উত্তম সংগঠনের এটা একটা বৈশিষ্ট্য যে কাম্য তত্ত্বাবধান পরিসর নিশ্চিত হবে। তারপরে নির্দেশ ও আদেশের ঐক্য, ডিরেকশন, এবং এটা একটা নীতি যে নির্দেশ এবং আদেশের ঐক্য, যে এক সময় একটা শ্রমিক একজন ব্যবস্থাপক বা বসের অধীনে, ঊর্ধ্বতনের অধীনে সে নির্দেশিত হবে। তাকে একজনই আদেশ দেবে, আর একজন শ্রমিক একজনের দ্বারা নির্দেশিত হবে। এটিকে বলে নির্দেশ এবং আদেশের ঐক্য। যদি এটা না থাকে, একজন শ্রমিক যদি একাধিক বস করতে নির্দেশিত হয়, অথবা একই সময়ে একাধিক হুকুম তার উপরে বর্তায়, তাহলে সে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়বে এবং নিখুঁতভাবে সে কাজটা করতে পারবে না। এটাই বলা হয়েছে যে সংগঠনের একটা উত্তম সংগঠনের বৈশিষ্ট্য হলো একটা নির্দেশ এবং আদেশের ঐক্য। এমনভাবে সেইগুলো কমান্ডগুলিকে সাজানো হয়, নির্দেশগুলিকে সাজানো হয় যেখানে ঐক্য থাকে। একই সময়ে একটা ব্যবস্থাপক, একটা শ্রমিক একজন ব্যবস্থাপকের নির্দেশ আদেশ মানবে। এটা হলো যে নির্দেশের আদেশের ঐক্য। তারপরে ভারসাম্য, এটা হলো যে বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে যে ক্ষমতা কর্তৃত্ব যে অর্পণ করা হয়, সেই ক্ষমতা এবং কর্তৃত্ব এর মধ্যে একটা ভারসাম্য, ব্যালেন্স রক্ষা করা হয়। তো এটা একটা বৈশিষ্ট্য। তারপরে হলো উদ্দেশ্য নির্ধারণ। একটা উত্তম সংগঠনের এটা একটা বৈশিষ্ট্য যে সঠিকভাবে প্রতি সংগঠনের উদ্দেশ্য কী অর্জন করতে চায় সেটা আইডেন্টিফাই করা, নির্ধারণ করা। এটা অবশ্য প্রথম দিকের কাজ। তারপরে এটা সংগঠনের উপরে এই কাজের দায়িত্ব বর্তায় যে উদ্দেশ্যকে নির্ধারণ করা, সঠিক উদ্দেশ্য নির্ধারণ করা, এটা সংগঠনের একটা প্রধান বৈশিষ্ট্য। তারপরে হলো স্থায়িত্ব, ধারাবাহিকতা, উৎপাদনের ধারাবাহিকতা বা প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা, এটাই হলো মূলত স্থায়িত্ব। প্রতিষ্ঠানের ধারাবাহিকতা, কাজের ধারাবাহিকতা রক্ষা করা, এটা হলো স্থায়িত্ব। তাহলে একটা উত্তম বৈশিষ্ট্য, উত্তম সংগঠনের এটা একটা বৈশিষ্ট্য যে প্রতিষ্ঠানের কাজের স্থায়িত্ব নিশ্চিত হবে। প্রতিষ্ঠান এমনভাবে সংগঠিতকরণ করা হবে, শ্রমিক ব্যবস্থাপনা এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যেখানে এমন আদেশ নির্দেশ প্রদান করা হবে যেখানে কাজের ধারাবাহিকতা রক্ষা হবে, এবং সেটা উত্তরোত্তর মানে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি যাতে নিশ্চিত করা যায়, প্রতিষ্ঠানের যে ডেভেলপমেন্ট, উন্নতি হয় সেটা স্থায়ী হয়। তাহলে যদি স্থায়ী হয় তাহলে বোঝা যাবে যে আমার প্রতিষ্ঠানের সংগঠন উত্তম বা আদর্শ সংগঠন। তাহলে এই স্থায়িত্বের উপরে সেটা ডিপেন্ড করে। তারপরে হলো নেতৃত্ব সৃষ্টি, এমনভাবে সংগঠিতকরণের কাঠামো তৈরি করা যাতে নেতৃত্ব সৃষ্টি হয়। আজকে যারা অধীনস্থ আছে সে একদিন উপরে যাবে, পদোন্নতি পাবে, উপরে যাবে, প্রতিষ্ঠানে কর্ণধার হবে, তখন যেন সে প্রতিষ্ঠানের সমস্ত কিছু আরও ভালোভাবে, নিখুঁতভাবে, পূর্বের তুলনায় আরও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পারে, এই গুণাবলী তার ভিতরে সৃষ্টি হয়। এভাবে সংগঠিতকরণ করা, অর্গানাইজিং এইভাবে করা যে যাতে অধীনস্থরা নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে। যদি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে তাহলে ভবিষ্যতে প্রতিষ্ঠানের জন্য এটা একটা বড় সুফল বয়ে আনবে। তাহলে এটা হলো একটা
উত্তম বৈশিষ্ট্য যে নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা। একটা হলো মিতব্যয়িতা অর্জন। সংগঠিতকরণের সর্বশেষ যে গুণ, উত্তম সংগঠনের বৈশিষ্ট্য, সেটা হলো মিতব্যয়িতা অর্জন। যে সর্বনিম্ন খরচ, কোনো অপচয় হবে না, সর্বনিম্ন খরচে সর্বোত্তমভাবে যদি সফলতা অর্জন করা যায়, লক্ষ্য অর্জন করা যায়, এইটাই হলো প্রতিষ্ঠানের দক্ষতা, ব্যবস্থাপনার দক্ষতা। আর সেটার জন্য মিতব্যয়িতা অপরিহার্য। তাহলে প্রতিষ্ঠানের অপচয় হ্রাস করে মিতব্যয়িতা অর্জন করা, এটা সংগঠনের একটা উত্তম সংগঠনের বৈশিষ্ট্য। যে সংগঠনের মিতব্যয়ী হয় সেই সংগঠন কম খরচে অধিক মুনাফা অর্জন করতে পারে। তাহলে মোটামুটি এখানে 13টা বৈশিষ্ট্যের কথা বলা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 13টা বৈশিষ্ট্যের সাথে আরও যদি কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলোকে অ্যাড করে মোটামুটি এই প্রশ্নটা আয়ত্তে নিবা। এই যে সংগঠিতকরণের যে চ্যাপ্টার, এটা একটা মানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মোটামুটি অনেকগুলি প্রশ্ন বা আছে যেগুলি পরীক্ষায় আসে, অর্গানাইজেশন থেকে। তাহলে এই জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বের সাথে পড়তে হবে। তা আজকে আমরা এই পর্যন্তই রাখলাম যে সংগঠনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এই দুইটা মোটামুটি প্রশ্ন আলোচনা হলো। তো তোমরা আবারও বারবার বলি আমরা যে এই যে ভিডিও দেখছো তোমরা, তারপরে অনলাইনে ক্লাস শুধু ভিডিও দেখে যাচ্ছ, আমরা নিচ্ছি একতরফাভাবে। তো মন চাইলে একটু ভিডিওটা দেখলাম, না মন চাইলে না, অনেকে দেখাও না, উপস্থিতিতে থাকো না, কোনো কমেন্টস থাকে না। কিন্তু দেখা গেল যে যদি এটা তোমরা এখন সাথে সাথে শেষ করে ফেলো, তাহলে পরীক্ষার সময় একটা দ্রুত সময়ে ভালোভাবে রিভাইজ দিতে পারবে। আর যদি এগুলো নাই দেখো, তাহলে কিন্তু খামাখা সময় অপচয়, আমাদের প্রচেষ্টাটা ব্যর্থ। তোমরা যদি লেকচারটা শোনো, আর যে পয়েন্ট 13টা লেখা হলো, এই পয়েন্টগুলি তোমাদের বইতে আছে, যে বই পড়ো সেই বইয়ের ভিতরে পয়েন্টগুলি থাকবে। তারপর ওই পয়েন্টগুলি যদি তোমরা খাতায় লিখো, তাহলে এই পয়েন্টগুলি তোমাদের আয়ত্তে চলে আসবে। আরও 2-1টা পয়েন্ট নিজে থেকে বানিয়ে বা আরও বই ঘেটে যদি সেগুলো আরও কিছু পয়েন্ট অ্যাড করতে পারো, তাহলে বেশি থেকে বেশি পয়েন্ট যদি পড়ো, তো পরীক্ষার হলে অন্তত কমতে হলেও কিছু পয়েন্ট হলো যাবে। আর একটা সংগঠন থেকে মোটামুটি একটা টপিকস তোমার আয়ত্তে আনা সহজ হবে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, সময় তো এমনিতেই অনেক লস হয়ে গেছে, তো যতটুকু মোটামুটি সুযোগ আছে, যতটুকু সময় থাকে, সেটাতে এখন থেকে পড়ালেখায় কাজে লাগানো দরকার। আর সবারই প্রত্যাশা, যা অবস্থা স্বাভাবিক হোক, আমরা সবাই আগের মতো আবার ক্লাসে ফিরে আসি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।